রাজ্যপাল, সুপ্রিম কোর্ট এবং সবশেষে ফের রাষ্ট্রপতি, একটার পর একটা দরজা বন্ধ হয়ে গেল ইয়াকুব মেমনের সামনে। এবং আগামীকাল সকাল 7টায় ফাঁসিতে চড়ানো হচ্ছে ইয়াকুবকে। নাগপুর জেলের যাবতীয় প্রস্তুতি পর্ব শেষ হয়ে গেছে এবং জেলার জানিয়ে দিয়েছেন শারীরিকভাবে সম্পূর্ণ ফিট মেমন। গতকাল আপনারা জানেন যে দুই বিচারপতির মধ্যে মতপার্থক্য হয়েছিল এবং তার জেরে ইয়াকুবের এই অন্তিম আবেদন সুপ্রিম কোর্টের উচ্চতর বেঞ্চে পাঠানো হয়, যা আজকে তার প্রাণদণ্ডের আদেশ মাননীয় বিচারপতিরা বহাল রাখেন। মুম্বাই বিস্ফোরণে যখন ঠিক এই ছবি পাচ্ছি, আজকে ঘটনাচক্রে ঠিক উল্টো ছবিটা পাওয়া যাচ্ছে রাজীব গান্ধীর হত্যাকারীদের মামলায়, এবং কেন্দ্রের আবেদন সেখানে শটান খারিজ হয়ে যাচ্ছে। ফাঁসির বদলে যাবজ্জীবনী বহাল থাকছে তিনজন আসামির। এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের এই বিশেষ পর্ব, আমাদের বিষয়। নাগপুর জেলে কাল সকালেই ফাঁসি ইয়াকুবের, অন্তিম আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। আমাদের সঙ্গে আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন অচিন্ত বিশ্বাস, প্রাক্তন উপাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, আছেন প্রাক্তন পুলিশ কর্তা সমীর গাঙ্গুলি এবং আছেন বিজেপি নেতা প্রভাকর দিয়ারি। আমার অন্যদিকে রয়েছেন অভিজিৎ মিত্র, সমাজতত্ত্ববিদ এবং আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, সমাজকর্মী অনুরাধা তলোয়ার কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু তার আগে দেখাবো যে কিভাবে আজকে নিঃসন্দেহে গোটা দেশের চোখ ছিল সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা কি বলেন সেই দিকে, কিভাবে একটার পর একটা দরজা যতদিন গড়িয়েছে ইয়াকুব মেমনের সামনে বন্ধ হয়ে গেছে। দেখুন। শেষ চেষ্টাও কাজে দিল না, একে একে বন্ধ হয়ে গেল সব দরজা। সুপ্রিম কোর্টের রায় নিশ্চিত হয়ে গেল। বৃহস্পতিবার সকাল 7টায় মহারাষ্ট্রের নাগপুর জেলায় ফাঁসি হচ্ছে 1993 মুম্বাই বিস্ফোরণে দোষী সাব্যস্ত ইয়াকুব মেমনের। দেশের সর্বোচ্চ আদালত তার রায়ে জানিয়ে দিল, ইয়াকুবের মৃত্যু পরোয়ানা জারির পদ্ধতিতে কোনো ত্রুটি ছিল না। অন্তিম আর্জিও নতুন করে বিচার করা হবে না। একদিকে যখন সুপ্রিম কোর্টের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তখনই খবর আসে ইয়াকুবের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল। ফাঁসি রদের শেষ মরিয়া চেষ্টা হিসেবে বুধবার সকালেই রাষ্ট্রপতির কাছে আরও একবার প্রাণভিক্ষার আবেদন করেন ইয়াকুব মেমন। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শের পর রাষ্ট্রপতিও আবেদন খারিজ করে দেন। একে একে বন্ধ হয়ে যায় সব দরজা, নিশ্চিত হয়ে যায় ফাঁসি। বুধবার সকালে শুনানির শুরুতে অবশ্য জোর সওয়াল করেন ইয়াকুবের আইনজীবী রাজু রামচন্দ্রন। তিনি দাবি করেন, এর আগে ইয়াকুবের অন্তিম আর্জি ঠিকভাবে শোনা হয়নি। জবাবে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি বলেন, অন্তিম আর্জি নিয়ে নতুন করে শুনানি হওয়া উচিত নয়। ইয়াকুবের আইনজীবী দাবি করেন, মৃত্যু পরোয়ানা বেআইনি, তা খারিজ করে দেওয়া হোক। পাল্টা অ্যাটর্নি জেনারেল বলেন, এই মামলায় আর নতুন করে শোনার কিছু নেই। ইয়াকুবের আইনজীবী সওয়াল করেন, ফাঁসির কথা ইয়াকুবকে দেরি করে জানানো হয়। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ফাঁসি তো একদিন হওয়ারই ছিল। এরপর ইয়াকুবের আইনজীবী বলেন, মৃত্যু পরোয়ানা 30 এপ্রিল জারি করা হয়। পাল্টা অ্যাটর্নি জেনারেল বলেন, প্রাণভিক্ষার আর্জি তো 2014তেই খারিজ হয়ে গিয়েছিল। ইয়াকুবের আইনজীবী এবার বলেন, ফাঁসির বিষয়ে ইয়াকুবকে জানানো হয়েছিল 13ই জুলাই। যদিও এর জবাবে সরকার পক্ষের আইনজীবীরা বলেন, ইয়াকুবের কাছে 1 বছর সময় ছিল। দীর্ঘ সওয়াল জবাবের পর ইয়াকুবের আর্জি খারিজ করে দিয়ে 3 বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, ইয়াকুবের মৃত্যু পরোয়ানা জারির মধ্যে কোনো আইনত ত্রুটি ছিল না। তার অন্তিম আর্জির বিচারও সমস্ত আইনি সংস্থান মেনেই করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। ফলে তার নতুন করে বিচার করার কোনো প্রয়োজন নেই। 3 चीज बता दें, याकूब मेनन की याचिका खारिज कर दी गई माननीय सर्वोच्च न्यायालय द्वारा, और उन्होंने कहा कि जो डेथ वारंट है वो इन ऑर्डर है। इसके पहले जो क्यूरेटिव पिटीशन डिसाइड किया गया था 3 जज द्वारा, वो सही है, और इनकी रिट पिटीशन जो फाइल हुई थी उसको खारिज कर दिया। সর্বোচ্চ আদালতের রায় নিশ্চিত হয়ে যায়। বৃহস্পতিবারই ফাঁসি হচ্ছে ইয়াকুব মেমনের। এবিপি আনন্দ। এই অনুষ্ঠানের শুরুতেই আমরা কথা বলবো শান্তনু সেনের সঙ্গে, সিবিআই এর প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর, এবং এই মামলার যে বিশেষ ইনভেস্টিগেশন টিম তৈরি হয়েছিল তার মাথা ছিলেন, তার প্রধান ছিলেন শান্তনু সেন। শান্তনুবাবু, শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে মূল কনফিউশন একেবারে গতকাল অবধি, আজকে বিচার প্রক্রিয়া শুরু অবধি ছিল, সেটা হচ্ছে ইয়াকুব মেমন আত্মসমর্পণ করেছিলেন নাকি তাকে গ্রেফতার করা হয়েছিল? এই ব্যাপারটা তো বিচারপতিদের সামনে ছিল না। এই কনফিউশনটা তো লোকেরা রেজ করেছিল, মিডিয়ার লোকেরা, পাবলিক। এই প্রশ্নটা বিচারপতিদের সামনে ছিল না। হ্যাঁ, ঠিক। এই রামানের যে লেখাটা ছিল তাতে এই নিয়ে যেহেতু পিকড আপ শব্দটা তিনি ব্যবহার করেছিলেন, সেই নিয়ে একটা জল্পনা ছিল। কি হয়েছিল আপনাদের? রামানের লেখা নিয়ে
জল্পনা কল্পনা বিচারপতিদের বাইরে হচ্ছিল, বিচারপতিরা এই নিয়ে মাথা ঘামাননি। একদম যথার্থ। আমি আপনার কাছে যথার্থ ঘটনাটা জানতে চাইব, টেকনিক্যাল ব্যাপার নিয়ে। হ্যাঁ, যথার্থ ব্যাপার হচ্ছে যে আমি যখন কেসটা বম্বে পুলিশ থেকে পাই তখন 45 জন অ্যাবসকন্ডার ছিল, তার মধ্যে মেমনও ছিল। মেমন, টাইগার মেমন, ইয়াকুব মেমন, ওর ভাইরা, ওর বাবা মা, ওর স্ত্রী সবাই একসঙ্গে এই বম্ব ব্লাস্টের অ্যারেঞ্জমেন্ট করার পর দুদিন আগেই পালিয়ে গিয়েছিল বম্বে থেকে। তাই জন্য আমরা যখন ইনভেস্টিগেশন আরম্ভ করি, বম্বে পুলিশ আরম্ভ করে, পরে আমরা যখন নিই, আমরা ওদের রোলের ব্যাপারটা পরিষ্কার পেয়ে যাই। আমাদের কাছে সাক্ষী, আমাদের কাছে প্রমাণ, আমাদের কাছে ডকুমেন্টেশন, আমাদের কাছে কনফেশন অফ যারা ট্রাভেল করেছিল, ট্রেনিং নিতে, সব ছিল আমাদের কাছে। তখন আমরা যে অ্যাবসকন্ডার্স তাদের ধরতে একটা টিম তৈরি করি। সেটা আমার এক এসপির আন্ডারে হয়, আমার আন্ডারে এক ডিআইজি থাকে। এই টিম অ্যাবসকন্ডার্সদের ধরছিল, 16 জনকে ধরেছিল ইন্ডিয়াতে। বাইরে ধরার চেষ্টা হচ্ছিল থ্রু সোর্সেস, কেন বাইরে তো আমরা যেতে পারি না। আমরা রেড কর্নার নোটিশ দিয়ে ইন্টারপোলকে অ্যালার্ট করেছিলাম বটে, তবে আমরা জানতাম যে ইন্টারপোল পাকিস্তান বা ইন্টারপোল দুবাই আমাদের কোনো অ্যাসিস্ট্যান্স দেবে না, কেন ওদের আলাদা মত ছিল এ ব্যাপারে। যাই হোক, আমাদের এই চেষ্টায় আমরা এটা জানতে পারলাম যে টাইগার মেমনের ফ্যামিলিতে বড় বিবাদ দাঁড়িয়েছে। ওর বাবা মা, ওর অন্য লোকেরা যারা মনে করেন যে টাইগার মেমনের সঙ্গে ওরা পুরো যুক্তি ওদের ছিল না, ওরা কেন চলে এসছে, ওরা কেন এখানে এসে আছে। সেই বিবাদে যখন আমরা খবর পাই, সেই ব্যাপারটা আমরা ওদের কাছে আরো পরিষ্কার করি। তোমরা পাকিস্তানে মনে করছো তোমরা সেফ নও, পাকিস্তানে তোমরা মনে হচ্ছে কাস্টাডিতে আছো, তোমরা ওদের প্রোটেকশনে তোমাদের রেখেছে, যেটা কাস্টাডি লাগে। তোমরা দেশে যদি ফিরে আসো, আমরা তোমাকে পুরো জাস্টিস সিস্টেমের সামনে রাখবো। যারা তোমরা ইনোসেন্ট তাদের এগেনস্টে দেখবে কোর্ট তোমাদের ছেড়ে দেবে, আর যারা দোষী, যতটা দোষ করেছো তারই সাজা তোমরা পাবে। এটা এই যুক্তিটা অনেক দিন বলার পর, প্রায় এক বছর পরে, ও পালিয়ে গিয়েছিল মার্চে, ফিরেছে জুলাই। আমরা কেস টেক ওভার করার পর ওর বিশ্বাস হলো যে সিবিআইয়ের কাছে ও জাস্টিস সিস্টেমের মধ্যেই ওর সাজা হবে, আর সেটাই হয়েছিল। 11 জন ওরা এসছিল, বাবা মা ছিলেন, ওর ভাইরা ছিল, তার মধ্যে শুধু 3 জনের সাজা হয়েছে, লাইফ ইমপ্রিজনমেন্ট, আর ইয়াকুবের ফাঁসি হয়েছে। বাকিরা কারুর সাজা হয়নি। জাস্টিস সিস্টেম হ্যাজ বিন ফেয়ার টু দেম। আর এর যে রোলটা ছিল সেটা আমরা আগে থেকেই জানতাম। তারপর ওর ইন্টারোগেশন যখন হলো, সিবিআই ইন্টারোগেশন খুব থরো হয়, ইন্টারোগেশন যখন হলো আমরা অনেক বেশি জানতে পারলাম। আর আমরা আমাদের সোর্সেস থ্রু দিয়ে আরও খবর নিলাম, যে এভিডেন্সটা আমরা পেলাম সেটার করাবোরেশন করলাম। আপনারা বোধহয় জানেন যে অ্যাকিউজ নিজের এগেনস্টে এভিডেন্স দিতে পারে না, তাই আমাদের করাবোরেশন হলো। এই সব জিনিস আমরা ট্রায়াল কোর্টের সামনে রাখলাম, ট্রায়াল কোর্ট শুনলো। ট্রায়াল কোর্টে অনেকদিন কেস চলল। 1995-এ কেস আরম্ভ হয়েছিল। একটা বড় কথা, 26 জন লোক আউট অফ 189-কে আমরা মনে করলাম ইনোসেন্ট শুরুতেই। বম্বে পুলিশের চার্জশিট থেকে আমরা ওটা বাদ দিলাম। আমরা এটাও দেখলাম যে ওয়েজিং অফ ওয়ার চার্জ লাগানো হয়েছে, এটা মারাত্মক চার্জ, এতে লোকেদের ফাঁসি হতে পারে। এরা তাদের এগেনস্টে লাগে যে দেশের যারা ভাগ করতে চায়। আমি দেখলাম এই চার্জটা ঠিক নয়, এই চার্জটা ড্রপ করা হলো। আর ম্যাটারটা অ্যাটর্নি জেনারেল শ্রী মিলন ব্যানার্জির কাছে গেল। উনি আমাকে বললেন যে আমি ঠিক করেছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র এতে রাজি ছিল না, কিন্তু মিলন ব্যানার্জির সাপোর্টে এই চার্জ ড্রপ করা হলো। কেস চললো, অনেক দিন ধরে চললো, 690টা সাক্ষী এলো, অনেক ডকুমেন্টস দেখানো হলো। তারপরে জাস্টিস কোডা 4-5 বছর ধরে জাজমেন্ট লিখলেন, এক এক করে পুরো 123 জন যাদের ট্রায়াল হচ্ছিল প্রত্যেকের এগেনস্ট উনি এভিডেন্সটা আলাদা করে লিখলেন। তারপরে সাজা হলো। সাজাতে উনি 11 জনকে ফাঁসি দিলেন, হুকুম করলেন। 20 জনের লাইফ ইমপ্রিজনমেন্ট হলো, আর বাকিদের ছোট ছোট সাজা হলো 5-6 বছর।
তার মধ্যে সঞ্জয় দত্ত ছিল, সঞ্জয় দত্তর সাজা হয়েছিল। যাই হোক, তারপর ম্যাটারটা সুপ্রিম কোর্টে গেল অ্যাপিলে, অ্যাপিল ম্যান্ডেটরি, টাডার অ্যাকিউজদের অ্যাপিল ম্যান্ডেটরি। সুপ্রিম কোর্টে যতদিন জাজমেন্ট না হতো কোনো সাজা হতে পারত না। সুপ্রিম কোর্টের কাছে হিয়ারিং 2013 অব্দি চলল। মস্ত বড় কেস, এত বড় কেস, 123 অ্যাকিউজড একসঙ্গে প্রসিকিউট করছে, ইন্ডিয়ার হিস্ট্রিতে কোনোদিন হয়নি। আর সেই সুপ্রিম কোর্টের সাজা অ্যানাউন্সমেন্ট পর আপনাদের প্রতিক্রিয়া আরম্ভ হলো। তারপরে রমনের চিঠি সেদিন উঠেছে, রমনের একটা চিঠি, যেটা একটা আর্টিকেল যেটা ও পাবলিশ করেনি, ওর ভাইরা বার করেছে। ও লিখে বোধহয় ভেবেছিল এটা লেখা দরকার নেই, লেখা উচিত না, ওর ভাইরা বার করেছে। এই নিয়ে জল্পনা কল্পনা কিন্তু মিডিয়াতে হলো, পাবলিক ফিগার্সের মধ্যে হলো, পলিটিক্যাল পার্টিজের মধ্যে হলো, কিন্তু সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কোনো মত দেয়নি। একেবারে শান্তনুবাবু, হ্যাঁ এক্স্যাক্টলি আপনি যেটা বলেছেন সেটা সব। আমি তাহলে এইভাবে কি বলতে পারি যে আপনাদের পারসুয়েশনের ওপর ভিত্তি করে আস্থা জন্মানো এবং তারপর ইয়াকুব মেমন আত্মসমর্পণ করলেন, এইখানে কি আমি বলতে পারি, এটুকু বলা যায়? ইয়াকুব মেমন সারেন্ডার করেননি। সারেন্ডার আপনার কোর্টে হয় বা পুলিশকে হয়। আমরা জানতাম ইয়াকুব আলটিমেটলি ঠিক করেছে আসবে। আচ্ছা, ওকে নেপাল থেকে বুঝে গিয়েছিলাম ওর মুভমেন্ট ইন্ডিয়াতে হচ্ছে, এটাও জানতাম ওর ফ্যামিলি মেম্বার্সরা কি করে আসছে। যেদিন ইন্ডিয়াতে ওদের পেয়েছি সেদিনই ওদের আমরা অ্যারেস্ট করেছি। ওদের কোনো চান্স দেওয়া হয়নি সারেন্ডার করার, ওরা ভাবতেও পারে না সারেন্ডার করার। আর তারপর ওরা কাস্টাডিতে ছিল, যাদের বেল হবার তাদের বেল হয়েছে, ইয়াকুবের বেল কোনোদিন হয়নি, অন্যদেরও বেল হয়নি। ওর বাবা মার বেল হয়েছিল, ওর স্ত্রীর বেল হয়েছিল, ওর ছেলে মেয়ের বেল হয়েছিল। আমরা যতদূর পারি আমাদের কথা রেখেছি, কিন্তু যে লোক 12টা বম পাঠিয়ে গাড়ি করে আলাদা আলাদা জায়গায় লাগে, একটা বমই 123 জনকে মারে সেঞ্চুরি বাজারে, যার এই রোল ছিল, আর যে জানতো যে ভয়ানক ক্ষতিও করবে, আর দেশ থেকে দুদিন আগেই পালিয়ে যাবে, 1.5 বছর পরে প্রায় ফিরবে, তার প্রতি যতটা জাস্টিস দেখানো যায় ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম দেখিয়েছে। তাই জন্য এই লম্বা সাজা হয়েছে, এই লম্বা ট্রায়াল হয়েছে, আর তারপর সাজা। শান্তনুবাবু, এইখানে আমার প্রশ্ন, আপনাদের ইনভেস্টিগেশনে এই দীর্ঘদিন ধরে যে প্রসেস চলে তাতে কি উঠে এসেছিল? ইয়াকুব মেমনের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ ছিল আপনাদের? কিভাবে একেবারে আপনি যেরকম বলছেন ডিরেক্টলি ইনভলভ ছিল এই ব্লাস্টের সঙ্গে, একটু যদি বলেন। দেখুন, এই কেসে বাবরি মসজিদ ডিমলিশনের পর আর তারপরে যখন রায়টস হয় বম্বেতে, এতে মুসলমানদের ভয়ানক ক্ষতি হয়। এইটা আইএসআই জানতে পেরে এই নিজেদের যে স্মাগলার্স ছিল, যাদের টাইগার মেমন আর দাউদ ইব্রাহিমের সঙ্গে আলাপ ছিল, তাদের ইউটিলাইজ করলো যে এদের বোঝানো হোক যে তোমাদের থাকতে তোমাদের জাতির লোকের এত ক্ষতি হয় কি করে, তোমরা কিছু করবে না। ওরা বলেছিল আমরা কি করব, বলে আমরা তোমাকে আরডিএক্স দেব, আমরা তোমাদের ওয়েপন্স দেব, তোমরা সব ইন্ডিয়াতে পাঠাও, প্রথমে ব্লাস্ট করো। শুধু বম্বেতে নয়, হায়দ্রাবাদে হতো, ব্যাঙ্গালোরে হতো, কলকাতায় হতো, কিন্তু এটা হতে পারলো না। কেননা একটা ধরা পড়ে গিয়েছিল আগে, যে ট্রেনিং এর জন্য গিয়েছিল, সে ইন্ডিয়াতে যখন ফিরে আসে তাকে বম্বে পুলিশ ধরেছিল। সে তখন কনফেস করেছিল যে এতগুলো ব্লাস্ট আমরা তৈরি করেছি। এটা আলাদা কথা, বম্বে পুলিশ বিশ্বাস করেনি, কিন্তু টাইগার মেমন আর দাউদ ইব্রাহিম বুঝে গিয়েছিল যদি ওরা দেরি করে আর অন্য জায়গার জন্য ওয়েট করে হয়তো ওদের ব্লাস্ট হবে না, তাই ওরা বম্বে ব্লাস্টটা তাড়াতাড়ি করে ফেললো। আর এই ব্লাস্টের তৈরি প্রিপারেশন সব আল হাসেনি বিল্ডিং এ হয়েছিল। সেই বিল্ডিং এ মেমনরা থাকতো। সেই বিল্ডিংটা মাহিম পুলিশ স্টেশন থেকে মাত্র 200 মিটার দূরে ছিল। সেইখানে বম্বসগুলো তৈরি হলো, গাড়িতে পাঠানো হলো, 9, 10, 11 সবগুলো গেল, এক এক জায়গায় রাখা হলো, আর ডেট করা হলো 2 ঘন্টার মধ্যে 12 তারিখে সবগুলো এক এক করে ব্লাস্ট করবে। আর 257টা জীবন ধ্বংস হলো, প্রায় 700 লোক ইনজিয়ার্ড হলো,
32 কোটি টাকার প্রপার্টির ক্ষতি হলো, আর বম্বেতে যে ট্রমা হলো সে ট্রমা থেকে বম্বের অনেক সময় লাগলো বেরোতে। শান্তনুবাবু, আপনার কাছে আমার প্রশ্ন একেবারে নিছক কৌতূহলের বশে করা। আপনি কথা প্রসঙ্গে খানিকক্ষণ আগে বললেন যে আপনারা নিশ্চিত ছিলেন বা আপনাদের সন্দেহ ছিল যে ইন্টারপোল তারা যথার্থ সহায়তা করবে না, দুবাই ইন্টারপোল থেকে সহায়তা পাবেন না, তারা অন্যরকম ভাবত। কি ধরনের এই তদন্ত যত এগিয়েছে কি ধরনের অসহযোগিতা বা সাহায্য পাননি যদি একটু বলেন, আর কেনই বা পাননি? ইন্টারপোল পাকিস্তান আমরা কোনো সহায়তা করেনি। আমাদের পাকিস্তানের যে রোল, পাকিস্তানের যে স্মাগলার্সরা ছিল তাদের অ্যাভেলেবল করেনি ফর ইন্টারোগেশন, তাদের বিষয়ে আমরা কিচ্ছু জানতে পারিনি। এখানে আইএসআই এর ডাইরেক্ট রোল ছিল। এই ব্যাপারটা ফর দ্য ফার্স্ট টাইম পাকিস্তানের রোল সুপ্রিম কোর্টের রেকর্ডে এসে গেছে। আমাদের ইনভেস্টিগেশন বেসিসে যদি আপনারা এই 2000 পাতার জাজমেন্টটা পড়েন দেখবেন দেয়ার লর্ডশিপসরা কিরম ভাবে পাকিস্তানের রোল আর আইএসআই এর রোল পরিষ্কার ভাবে লিখেছে। আর এই এভিডেন্স পেয়েছি আমরা উইদাউট দ্য হেল্প অফ পাকিস্তান। ইন্টারোগেশন পেয়ে ইটস এ লং প্রসেস, সব কথা বলা যেতে পারে না এই ছোট সময়ের মধ্যে, কিন্তু ইটস এ ভেরি স্যাটিসফ্যাকশন যে এই কেসে 20 বছর পরে আমরা ইনভেস্টিগেশন তদন্ত শেষ করেছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, এখনো তদন্ত শেষ হয়নি। যতদিন অ্যাবসকন্ডার্সরা ধরা না পড়ে ততদিন তদন্ত চলবে, কেননা আমাদের দেশে ভগোড়াস অ্যাবসকন্ডার্স হ্যাভ টু বি কট অ্যান্ড প্রসিকিউটেড। এই চেষ্টা এখন চালাতে হবে এই গভর্নমেন্টকে, সিবিআইকে, যে তদন্ত করো আর অ্যাবসকন্ডার্সদের ধরো, চেষ্টা চালিয়ে যাও। একেবারে অ্যাবসকন্ডেডদের প্রসঙ্গে আমার শেষ প্রশ্ন, যে আপনার কি মনে হয় যে কেন এদের ধরা গেল না? টাইগার মেমন বলুন কিংবা দাউদ ইব্রাহিম বলুন, আদৌ কোনোদিন এদের ভারতে ফেরত আনা সম্ভব? হ্যাঁ, এটা আমাদের এটা আমি মনে করি আমার একটা ফেলিয়ার, যে আমি থাকাকালীন আমি 3 বছর ছিলাম, 93 to 96 সিবিআই জয়েন্ট ডাইরেক্টর, তারপর আমি রিটায়ার করি। ততক্ষণে আমরা 16 জন অ্যাবসকন্ডার মাত্র ধরেছিলাম। পরে আমার যাবার পরে আবু সালেম ধরা পড়েছে, কিন্তু বাকি অ্যাবসকন্ডার্সদের ধরা পড়েনি। কেননা ইন্টারপোল পাকিস্তান, ইন্টারপোল দুবাই, যাদের কাছে আমাদের রেড কর্নার নোটিসেস আছে, তারা ওদের ধরার চেষ্টা করেনি। ভবিষ্যতে সম্ভাবনা আছে তাদের ধরা পড়ার বা ভারতে ফেরত আনানো? সম্ভাবনা তো সবসময় রাখা উচিত মাথায়, সম্ভাবনা তো থাকা উচিত। আমাদের চেষ্টা চালাতে হবে, তার বাইরে তো কেস শেষ হয়ে গেল। যদি অ্যাবসকন্ডার্সদের ধরার চেষ্টা না চলে তাহলে কি করে বলবো যে ইনভেস্টিগেশন বম্বে ব্লাস্টে শেষ হয়েছে? শান্তনুবাবু, অনেক অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইব যে নাগপুর জেল, যেখানে আগামীকাল সকাল 7টায় ফাঁসি দেয়া হবে ইয়াকুব মেমনকে, সেখানকার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। দেখুন, একে একে সব দরজা বন্ধ। সুপ্রিম কোর্টে খারিজ ফাঁসি রদের আর্জি, প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছেন রাজ্যপাল, রাষ্ট্রপতিও। রাত ফুরলেই ফাঁসি মুম্বাই হামলার অন্যতম চক্রী ইয়াকুব মেমনের। নাগপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বৃহস্পতিবার সকাল 7টায় কার্যকর হবে মৃত্যুদণ্ড। ইতিমধ্যে নাগপুর কেন্দ্রীয় সংশোধনাগারের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ইয়াকুব মেমনের জন্য। সূত্রের খবর, ইয়াকুবের সেলে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা, কড়া নজর রাখা হয়েছে তার গতিবিধির ওপর। সেলের সামনে মোতায়েন করা হয়েছে বিশেষভাবে গঠিত পুলিশের একটি টিম। কারা দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল 7টায় ইয়াকুবের ফাঁসির আগে তাকে স্নান করানো হবে, তারপর দেওয়া হবে প্রাতরাশ। এরপর ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে ইয়াকুবকে। ফাঁসিদানের প্রক্রিয়া কার্যকর করতে ইতিমধ্যেই পুনের ইয়েরওয়াড়া জেল থেকে আনা হয়েছে 7 জনকে। সূত্রের খবর, 3 জন ফাঁসি দেবেন, 4 জন সাহায্য করবেন। জেল সুপার যে থাকে, জেল সুপার উনি থাকবে, উনি একটা সাদা নুমাল নিয়ে থাকবে, উনি সিঙ্গেল দেবে, আর আমরা হাত এরম করে তুলে দেবো। তোলার পরে তখন যেমন জেল সুপার যখন নুমালটা ফেলবে তখনই আমাদের ওই চাবিটা আমরা টেনে দিই। টানার পরে আসামিটা ভিতরে চলে যায়, ওটা খুলে গিয়ে ভিতরে চলে যায়।
বৃহস্পতিবার ইয়াকুব মেমনের 54তম জন্মদিবস। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী নাগপুর কেন্দ্রীয় সংশোধনাগার সূত্রের খবর, পরিবারের আবেগের কথা মাথায় রেখে ইয়াকুব মেমনের জন্য জেলেই কেক কাটার অনুমতি দেওয়া হয়েছে পরিবারকে। তবে সেই সময় ইয়াকুবের সেলে উপস্থিত থাকবেন কয়েকজন পুলিশ অফিসারও। এদিন বিকেলে নাগপুর কেন্দ্রীয় সংশোধনাগারে যান ইয়াকুব মেমনের ভাই সুলেমান মেমন ও খুড়তুতো ভাই ওসমান মেমন। সূত্রের খবর, ফাঁসির পর ইয়াকুবের দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে আবেদন জানান তারা। সূত্রের দাবি, মেমন পরিবারের এই আর্জি মেনে নিয়েছে মহারাষ্ট্র সরকার। বৃহস্পতিবার ইয়াকুবের ফাঁসির পর তার দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। এদিকে সুপ্রিম কোর্টে ইয়াকুব মেমনের ভাগ্য নির্ধারিত হওয়ার আগে থেকেই কড়া সুরক্ষা বলয়ে মুড়ে ফেলা হয়েছে নাগপুর জেলকে। দুদিন আগে থেকেই নাগপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ভেতরে বাইরে চলছে পুলিশি টহলদারি। নামানো হয়েছে কুইক রেসপন্স টিম। সাঁজোয়া গাড়িতে করে উদ্যত রাইফেল হাতে সংশোধনাগারের চারপাশে নজর রাখছেন জওয়ানরা। জেল চত্বরে তাঁবু খাটিয়ে পালা করে প্রহরা দিচ্ছেন সশস্ত্র পুলিশ কর্মীরা। নাগপুর কেন্দ্রীয় সংশোধনাগারে প্রায় 2000 বন্দী রয়েছেন, তাই কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য বাড়তি সতর্কতা জারি হয়েছে। জেল সুরক্ষার খুঁটিনাটি খতিয়ে দেখতে বুধবার সকাল থেকেই নাগপুর কেন্দ্রীয় সংশোধনাগারে চলে আসেন মহারাষ্ট্র পুলিশের শীর্ষ কর্তারা। মহারাষ্ট্র বিধানসভায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি। সব মিলিয়ে 1993-এর মুম্বাই বিস্ফোরণ মামলায় দোষী হিসেবে এই প্রথম কারো ফাঁসির নির্দেশ কার্যকর করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। অজিতবাবু, 257 জন মানুষের প্রাণ গেছিল, সেই পরিবারগুলো নিঃসন্দেহে আজকে আবেগতাড়িত মুহূর্ত, কিন্তু এই একটা ফাঁসি কোনো স্বস্তি দেবে? মানে আমি বলছি, এত বছর ধরে এই আইনি প্রক্রিয়া চললো, কি মনে হয় আপনার? দেখুন, ভারতবর্ষের আইন তো ব্রিটিশ আইনের মডেলে তৈরি। এখানে তো মূলত যেটা চেষ্টা করা হয়, যিনি অপরাধী বলে বিবেচিত হবেন তাকে প্রথমে নির্দোষ হিসেবে ভাবা হয়, ভেবে তারপরে তার বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ ইত্যাদি নিয়ে ভারতবর্ষের আইন একটি দীর্ঘস্থায়ী প্রসেস। এবং এই প্রক্রিয়ার মধ্যে যেহেতু আমাদের সর্বোচ্চ আদালত এতদিন পরে দ্বিতীয়বারও কিউরেটিভ মেজারের পরে তাদের দুজন মহামান্য বিচারপতি তারা যখন মত দ্বৈধ বা দুটো মতের মধ্যে এলেন, তখন সুপ্রিম কোর্ট যেটা করেছেন, 3 জন বিচারপতির ওপরে দায়িত্ব দিয়েছেন। তারা ভেবে সিদ্ধান্ত নিয়েছেন। তারা এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমার নিজের কাছে মনে হয় আইনের দিক থেকে আর কোনো জায়গা নেই যেখান থেকে এই ফাঁসি সম্পর্কে আমাদের কোনো আপত্তি থাকতে পারে। কিন্তু যেটা সবথেকে বড় কথা সেটা হচ্ছে, ধরুন আমি যেটুকু খবর রাখি, আজকে বম্বে উপকণ্ঠে মুরবা নামে একটি জায়গায় মিছিল হয়েছে এবং সেখানে আগামীকাল সারা দিন ধরে বন্ধ ডাকা হয়েছে। অর্থাৎ বাংলায় আমরা এই জিনিসগুলো বুঝতে একটু অসুবিধা হয় অনেক সময়, কিন্তু সারা দেশে এক শ্রেণীর মানুষ আছেন যারা নিজেদের দুবাই বা পাকিস্তানের নাগরিকও ভাবেন। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর ফলে ভারতবর্ষে কিন্তু কতকগুলো অদ্ভুত অশান্তির পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে আমরা কিন্তু খুব আতঙ্কিত। এই অবস্থায় যারা আতঙ্ক ছড়াবার চেষ্টা করছেন, যে মানুষগুলির ওপরে আতঙ্কের খাঁড়া হঠাৎ করে নেমে আসছে, তাদের দিক থেকে কোনো সান্ত্বনা একটিমাত্র ফাঁসি থেকে হওয়ার সম্ভাবনা নেই। আমি এটা নিয়ে অনুরাধাজির কাছে আসবো। এর তো আরেকটা এই মুদ্রার উল্টো দিক আছে, এবং যে দিকটা কার্যত একটা ফাঁসি একটা ইভেন্টের চেহারা নেয়, সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। একদল মানুষ, যেটা যে দিকটা অচিন্তবাবু বলছিলেন যে প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে, আরেক দল মানুষ আবার সেটাকে বিজ্ঞাপন করে ঠিক উল্টো আরেকটা, মানে দুটো মেরুর মৌলবাদী শক্তি সক্রিয় হয়। কি মনে হয় আপনার? মানে আদৌ এই প্রত্যেকটা দল কি আলটিমেটলি ওই 257 জন মানুষের বা পরিবারের সেন্টিমেন্ট নিয়ে খেলা করে না? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে সেটা খেলাটা হয়। আর আমরা যদি দেখি 2000 আমাদের দেশে এই খেলাটা বোধহয় বাড়ছে। 2004-এ ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল, অনেক বছর পরে এই ফাঁসিটা হয়েছিল। তারপরে 2012-তে একটা হলো, 2012-তে কসবের হলো, তারপরে 2013-তে আফজল গুরুর হলো, আবার এটা হলো। আর মানে ব্যাপারটা একটা মানে চিন্তা হয় কি কোনো সাম্প্রদায়িক চেহারা নিচ্ছে কিনা ব্যাপারটা। হ্যাঁ, আর সেটা নিয়ে মানে
আর আলটিমেটলি কার লাভ হবে এটাতে, মানে যারা 257 জন যাদের আত্মীয়রা গেছেন বা যাদের পরিবারের লোকেরা গেছেন, সেই 257 যে লোকেদের যে ফ্যামিলিগুলো আছে তারা বা কি সান্ত্বনা পাবে। আর আমাদের যেটা ভোলা উচিত না সেটা আছে আমাদের মানে আমাদের দেশের যে ফাদার অফ দ্য নেশন গান্ধী যে আছেন, উনি বলেছেন কি যদি চোখের বদলে চোখ নেওয়া হয় তাহলে জগৎটা অন্ধ হয়ে যাবে। তো সেই দিক থেকে দেখতে গিয়ে কতটা জাস্টিফাইড এটা, কতটা যুক্তিযুক্ত, আর বিশেষ করে রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটা করা কতটা যুক্তিযুক্ত, এটা নিয়ে আমার মনে হয় সমস্ত ঠান্ডা মাথায় যারা বুদ্ধিজীবী লোকেরা আছে, যারা ভাবনা চিন্তা করে, যারা মানবিক আছে, তাদের এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা সমস্ত স্তরে চিন্তা ভাবনা করতে হবে বলছেন অনুরাধাজি। আমি দ্রুত একটা ছোট্ট বিরতি নেব, তারপর আবার এই আলোচনায় ফিরবো এবং চেষ্টা করব যে প্রত্যেকটা দৃষ্টিকোণ আপনাদের সামনে আয়নার মতো প্রতিফলন ঘটাতে। একবার দেখে নেব যে 93 মুম্বাই বিস্ফোরণের সক্রিয় ভূমিকা থেকে প্রাণ ভিক্ষার আর্জি পর্যন্ত ইয়াকুব মেমনের কালক্রম দেখুন। 1993 মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণ, 257 জনের মৃত্যু। 22 বছর পর এই বিস্ফোরণ কাণ্ডে প্রথমবার কারো মৃত্যুদণ্ড হতে চলেছে। বৃহস্পতিবার সকাল 7টায় নাগপুর জেলে ফাঁসি হবে টাইগার মেমনের ভাই ইয়াকুব মেমনের। একবার দেখে নেওয়া যাক এই দীর্ঘ 2 দশকে কিভাবে এগিয়েছে গোটা প্রক্রিয়া। 6 ডিসেম্বর 1992 বাবরি মসজিদ ধ্বংস হয়। এরপর 1992 ডিসেম্বর থেকে 1993 জানুয়ারি পর্যন্ত মুম্বাই জুড়ে ব্যাপক হিংসার ঘটনা ঘটে, কমপক্ষে 900 জনের মৃত্যু হয়। 1993 সালের 10ই মার্চ ইয়াকুব ছাড়া মেমন পরিবারের বাকি সদস্যরা দুবাই রওনা হন। 12ই মার্চ 1993 মুম্বাইয়ের 13টি জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটে, 257 জনের মৃত্যু হয়। এর প্রায় 17 মাস পর 1994 সালের 5ই অগস্ট নেপালের কাঠমান্ডু থেকে ইয়াকুব মেমনকে ধরা হয়, যদিও তার দাবি সে আত্মসমর্পণ করেছিল। 30শে জুন 1995 টাডা আদালতে 1993 মুম্বাই বিস্ফোরণের মামলার শুনানি শুরু হয়। 29শে মার্চ 1996 টাডা আদালতের বিচারক হন পিডি কোড়ে। 28শে জুলাই 1999 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে শাস্তির হাত থেকে মুক্তির আবেদন জানায় ইয়াকুব মেমন। 2006 2রা ডিসেম্বর টাডা আদালত 100 জনকে দোষী সাব্যস্ত করে। 27শে জুলাই 2007 টাডা আদালত ইয়াকুব মেমন সহ 12 জনের ফাঁসির সাজা ঘোষণা করে। পরে ইয়াকুব ছাড়া বাকিদের প্রাণদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। 2014 মে মাসে ইয়াকুবের প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করে দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। 2015 9 এপ্রিল ইয়াকুবের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্টও, বহাল রাখে ফাঁসির নির্দেশ। 2015 29 এপ্রিল মুম্বাইয়ের টাডা আদালত 30শে জুলাই ইয়াকুব মেমনের ফাঁসির দিন ধার্য করে। 21শে জুলাই 2015 ইয়াকুবের ফাঁসি রদের অন্তিম আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এরপর ফের আবেদন জানায় ইয়াকুব। 28শে জুলাই ইয়াকুবের ফাঁসি রদের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের 2 বিচারপতির মতপার্থক্য সামনে আসায় বিষয়টি উচ্চতর বেঞ্চে পাঠানো হয়। এরপর বুধবার অর্থাৎ 29শে জুলাই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ইয়াকুব মেমনের ফাঁসির নির্দেশ কার্যকরী করার পথে কোনো বাধা নেই। এবিপি আনন্দ। সমিতদা, আপনি এই রাজ্যের টাডা কেস বউবাজার বিস্ফোরণ মামলার প্রধান তদন্তকারী অফিসার ছিলেন, যে এই ফাঁসির পর টাইগার মেমন বলুন, দাউদ ইব্রাহিম বলুন, রাষ্ট্রবিরোধী কাজ যারা করবে, এই ধরনের জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত থাকবে, কোনো বার্তা পৌঁছয় না। সন্ত্রাসবাদী যারা হয় বা এই ধরনের কাজ যারা করে, এ ব্যাপারে স্বামীজির একটা উক্তি খুব সুন্দর আছে। সেটা হচ্ছে মার্গারেট এলিজাবেথ নোবেলকে বলেছিল যখন উনি লন্ডনে ছিলেন, যে কোনো সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করা খুব ভালো, কিন্তু তারই মধ্যে মৃত্যু অত্যন্ত ভয়ঙ্কর। তুমি একটা বৃত্তের মধ্যে যদি থাকো আর কি, এদেরকে এরা দেখো, দাউদ বা এই মেনান এরা কিন্তু প্রথম এই সাম্প্রদায়িক জায়গায় শুরু করেনি, এরা শুরু করেছিল ক্রিমিনাল অ্যাক্টিভিটি দিয়ে। তারপর যখন দেখলো যে বিস্তৃতিটা আরও বড় হতে পারে যদি আমরা ইন্টারন্যাশনাল কোনো ইস্যুর সঙ্গে জড়িয়ে যাই, তো এখন তো সন্ত্রাসবাদী ইস্যুটা একটা বিশাল ব্যাপার। তার কারণ এখান থেকে এত টাকা বিভিন্ন এভিনিউ থেকে চলে আসে, তখন ভয়ে সকলে দিয়ে দেয়। আর এতে কোনো ছোটোখাটো দোকানদারদের থেকে না, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বড় বড় হাউসের থেকে এরা নেয়। সুতরাং এই বলা হয় যে দাউদ ইব্রাহিম আন্ডারওয়ার্ল্ডটাকেই কর্পোরেটাইজ করে নিয়েছে।
এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে এত ইজি মানি ফ্লোর ফলে এদের ভোগটা প্রচণ্ড বেড়ে গেছে, এবং সেটা বাড়ার ফলে যারা সাপোর্ট করবে, একটা সাপোর্টিভ জায়গা, দেখো খুব ক্লিন কাট বলা যায় পাকিস্তান এই জায়গাটা নিয়েছে, যেটা মিস্টার সেন একটু আগে বললেন যে পাকিস্তান ওখানে ইন্টারপোল হেল্প করছে না, এবং তদন্তের শুরুতেই ওনারা বুঝতে পারছিলেন যে কোনো ধরনের সহযোগিতা পাবে না। কেন পাবে না সেটাই তোমাকে বলছি। ইন্টারপোল দুবাই, ইন্টারপোল পাকিস্তানের কাছে। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা দেশে তো সেই দেশের ইন্টেলিজেন্স উইং এর কিছু ক্রিম অফিসার থাকে, তো এখানে পাকিস্তানে তো সম্পূর্ণটাই আইএসআই এর কন্ট্রোলে, সুতরাং তারা কেউ করবে না, আর তাদের মধ্যে যদি কারো ইচ্ছেও থাকে সেও করতে পারবে না, ম্যাক্সিমামই করছে না। এই যে ইস্যুটা, এইখান থেকে দাউদ বা মেমনরা যতদিন পাকিস্তানে থাকবে, যতই ভারতীয় যে পার্টি রাজত্ব করুক, যারাই থাকুন, তারা যতই চেষ্টা করুন, তারা পারবে না এই কারণে পাকিস্তান এই ইস্যুতে কিছুতে হেল্প করবে না। ইউ মে বি রেস্ট অ্যাসিওর, তখন আইএসআই ছাড়া পাকিস্তানের যে ইলেকশন, সেই ইলেকশনে কেউ জিততে পারে না। তো এই যে জায়গাটা, এইখান থেকে তুমি কিছুতে এদের নিয়ে আসতে পারবে না। আর একটা ইস্যু একটু আমি তুলবো, সেটা হচ্ছে যেটা নিয়ে চারিদিকে ডিসকাশনস হচ্ছে যে এই আমাদের ইয়াকুব মেমন সারেন্ডার করেছে, যে ওর লয়ারও যেটা বলেছে। আমাদের সকলকে একটা জিনিস মনে রাখতে হবে সুমন, যে কে কি বললো সেটা বিষয়বস্তু না। কেস ডায়েরি ইজ দ্য মেইন ফ্যাক্টর বিফোর এ লার্নেড কোর্ট। কেস ডায়েরির মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস থাকবে, 161 স্টেটমেন্ট, 164 স্টেটমেন্ট, সিজার লিস্ট, এই সমস্ত দেখে তো এটা সাজা হয়। এবার ফার্স্ট যে ফরওয়ার্ডিং রিপোর্ট, যেটাকে আমরা রিমান্ড বলি, সেই রিমান্ডে ওকে কি করা হয়েছে যেটা লেখা আছে সেটাই কিন্তু গ্রাহ্য হবে। তোমাকে ক্রস এক্সামিনেশনে যদি তুমি ভাঙতে না পারো যে সারেন্ডার করেছিল, তোমাকে সেখানে যদি স্ট্যাবলিশড হয় ক্রস এক্সামিনেশনে যে না, এ সারেন্ডার করেনি, একে অমুক জায়গা থেকে আমি ধরেছি, এবং ধরার সময় তুমি নিশ্চয়ই তোমার মনে আছে যে একটা মানে দুজন সাক্ষীর সামনে এই করতে হয় যে কোথা থেকে তাকে ধরেছে ইত্যাদি ব্যাপার, সেই জায়গাটা যদি সাক্ষীরা স্ট্যাবলিশ করে দিয়ে থাকে, তাহলে হোয়াট এভার মাইট বি দ্য মানে বিহাইন্ড দ্য স্ক্রিন, এখানে কিন্তু প্রমাণস্বরূপ এইটাই হবে যে ওকে অমুক জায়গা থেকে অ্যারেস্ট করা হয়েছে। সুতরাং এই নিয়ে কোনো মানে আর্গুমেন্ট পারে না। আমি দ্রুত একবার দর্শকদের দেখাবো যে মুম্বাই ব্লাস্টের পর দুবাইতে পালিয়ে যাওয়া, এবং তারপর আইএসআই এর মদতে নকল পাসপোর্ট তৈরি করা, করাচিতে আসা, এবং তারপর কাঠমান্ডু। ইয়াকুব মেমনের এই গোটা অজ্ঞাতবাসের সময়টা আপনাদের সামনে। শেষ পর্যন্ত ইয়াকুব মেমনের ফাঁসির নির্দেশ চূড়ান্ত হলো। 1993 এর মুম্বাই বিস্ফোরণের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত ইয়াকুব মেমন টাইগার মেমনের ভাই। মুম্বাই বিস্ফোরণের গোটা ষড়যন্ত্র সম্পর্কে ইয়াকুব মেমন সব জানত এবং প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে আদালতে প্রমাণিত হয়। যদিও ইয়াকুবের দাবি সে কোনোদিনই এর সঙ্গে জড়িত ছিল না, কিন্তু ইয়াকুবের এই দাবি প্রথমেই ধাক্কা খায়, কারণ বিস্ফোরণের ঠিক আগে তারা সপরিবারে দুবাই হয়ে পাকিস্তান পালিয়েছিল, আর মুম্বাই ছেড়ে যাওয়া এবং তারপর ভারতে ফেরা মাঝের এই 17 মাসের গল্প অত্যন্ত নাটকীয়। 1993 সালের 12ই মার্চ যখন ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠছে মুম্বাই, তখন বহুদূরে দুবাইয়ে নিরাপদে বসেছিল টাইগার, ইয়াকুব এবং তাদের পরিবার। বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে মুম্বাই ছেড়েছিল তারা। তদন্তে নেমে পুলিশ খুঁজে বার করে বিস্ফোরণের নেপথ্যে টাইগার মেমনের ভূমিকা রয়েছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই জানতে পারে সংযুক্ত আরব আমির শাহীর ওপর চাপ তৈরি করে মেমন পরিবারকে ফেরানোর চেষ্টা করছে নয়াদিল্লি। সঙ্গে সঙ্গে আইএসআই মেমন পরিবারকে পাকিস্তানি পাসপোর্ট দিয়ে তাদের দুবাই থেকে করাচি নিয়ে চলে আসে। পাসপোর্টে ইয়াকুব মেমনের নাম ছিল ইউসুফ আহমেদ এবং তার পাসপোর্ট নাম্বার ছিল AA763242। কিন্তু আইএসআই এর মেমন পরিবারকে করাচি নিয়ে যাওয়ার খবর ভারতীয় গোয়েন্দাদের কাছে চাপা থাকেনি। তারা রাষ্ট্রপুঞ্জ, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের মাধ্যমে পাকিস্তানের ওপর চাপ তৈরি করতে শুরু করে, যাতে তারা মেমন পরিবারকে ফিরিয়ে দেয়। পাল্টা কৌশল হিসেবে 1993 এর 15ই এপ্রিল টাইগার, ইয়াকুব সহ গোটা মেমন পরিবারকে ব্যাংককে নিয়ে যায় আইএসআই এর 4 এজেন্ট। ব্যাংকক পাটায়া রোডের ওপর একটি বিলাসবহুল বাড়িতে তাদের তোলা হয়। बैंकॉक के घर में आईएसआई ने मेमन परिवार के लिए अच्छे इंतजाम कर रखे थे, लेकिन उनकी आज़ादी छीन ली गई थी। एक तरह से उन्हें घर में नज़रबंद करके रखा गया था। उनके घर से बाहर आने जाने पर पाबंदी लगा दी गई थी। उनके फ़ोन कॉल सुने जाते थे। मेमन परिवार ने आईएसआई के इस रवैये का कड़ा विरोध किया और मेमन परिवार के दबाव के चलते 12 दिनों बाद फिर एक बार उन्हें कराची ले आया गया और उन्हें कराची के डिफेंस कॉलोनी में रखा गया। ইয়াকুব ঘনিষ্ঠদের দাবি এরপরই ভারতে ফেরার তোড়জোড় শুরু করে সে। যোগাযোগ করে মুম্বাইতে তার ভাই ওসমানের সঙ্গে। मैं दुबई चला गया, वहाँ पर याकूब से मुलाकात हुई, बातें हुई उससे, और मुझे पता चला कि उनका कोई इन्वॉल्वमेंट नहीं है, फैमिली का कोई इन्वॉल्वमेंट नहीं है।
वो बेचारे फंस गए हैं एंड ही वांटेड टू कम बैक, दैट वाज द थिंग। फिर मैंने उससे कहा कि मुझे कुछ वक्त दो। वो पाकिस्तान चला गया, मैं इंडिया आ गया। 1994 সালে কাঠমান্ডুতে আইনজীবীদের সঙ্গে কথা বলে ফেরার সময় ধরা পড়ে ইয়াকুব। যদিও তার বরাবরের একটাই দাবি, সে আত্মসমর্পণ করেছে। সূত্রের খবর, কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে ইয়াকুব মেমনকে প্রথমে সড়কপথে গোরখপুরে আনা হয়, তারপর অ্যাভিয়েশন রিসার্চ সেন্টারের বিমানে দিল্লি আনা হয়। এভাবেই মুম্বাই বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে দেশ ছাড়ার পর 17 মাস বাদে ভারতে ফেরে ইয়াকুব মেমন। ফেরে মেমন পরিবারের অধিকাংশ সদস্য। করাচিতে থেকে যায় শুধু টাইগার মেমন, মুম্বাই বিস্ফোরণের মূল ষড়যন্ত্রীদের মধ্যে অন্যতম। এবিপি আনন্দ। প্রজ্ঞাত, আপনাদের সরকার কেন্দ্রে গোটা দেশের মানুষ জানতে চাইছেন যে এটা কি শুরু না শেষ? এখনো পর্যন্ত মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম, টাইগার মেমন, তারা কিন্তু ভারতে শুধু যে তাকে ধরা যায়নি তা নয়, ফেরানোর কোনো প্রক্রিয়া শুরু হয়েছে বা তাতে আশাপ্রদ কোনো আলোই দেখা যায়নি। না না, এটা শুরু, এটা শেষ নয়। যত দোষী আছে আমাদের হোম মিনিস্টার বলেছেন তাদের ফেরানোর চেষ্টা হচ্ছে এবং আমরা ফিরিয়ে আনব। সময়ের ব্যাপার আছে, এটা পরিষ্কার। দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাই, যারা এটা নিয়ে বলতে চাইছেন, যাদের মনে অনেক কিছু বাট অ্যান্ড ইফ আছে, যারা গান্ধীজির উদাহরণ দিচ্ছে, এই কেসে গান্ধীজির উদাহরণ দিচ্ছে, অর্থাৎ যারা দোষ করে তাদের ছেড়ে দেওয়া উচিত। এই যে ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে, এই ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে আমাদের ন্যায় ব্যবস্থার জয়। এত লম্বা প্রক্রিয়া আমার মনে হয় কোনো দেশে নেই। তার কারণটাই হচ্ছে পরিষ্কার, যে আমরা কোনো দোষীকে যাতে সাজা না পায় ওইটা আমরা নজরে রাখি। আর গান্ধীজির কথা যারা উল্লেখ করছে তাদের এটা জানা উচিত, গান্ধীজি প্রেরণা নিয়েছেন গীতার থেকে। আর গীতায় শ্রীকৃষ্ণ পরিষ্কার অর্জুনকে বলেছে যুদ্ধ থেকে বিরতি নয়, অস্ত্র তোলো, যুদ্ধ করো, এবং যারা অপরাধী তাদের বধ করা দরকার, তাদের এই পৃথিবীতে থাকার অধিকার নেই। ব্যাপারটা আছে কি, আপনারা নিজেরা উদাহরণ দিলেন, হ্যাঁ, সেটা আছে কি ওই আফজাল গুরু আর কশ্যপ দুজনকে তো ফাঁসি দেওয়া হলো, তারপরে গুরদাসপুর হয়েছে। হ্যাঁ, ঘটেছে, কি ঘটেছে, তাই তো? ঘটেছে। তো কত লোককে বারবার ফাঁসি দেবে? আর কেন এতটা সিলেক্টিভ হবে? যারাই ক্যাপিটাল পানিশমেন্টের, আপনি আমাকে কথা শেষ করতে দিন। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আপনার খুব গায়ে লাগবে। নরদা পাঠিয়া কেসটা ছিল, সেখানে বাবু বজরঙ্গি বলে একজন ছিল, যে কৌসর বানুকে তার পেট চিরে বাচ্চাটা বের করে ট্রাইডেন্টের উপরে রেখেছিল। সেই ক্ষেত্রে যে জাজটি ছিলেন উনি মৃত্যুদণ্ড দেননি, কেন? উনি বলেছেন अगेंस्ट হিউম্যান ডিগনিটি এই জিনিসটা, ঠিক আছে? তো আমার যেটা মনে হয়, যেটা সুমনও বলছিলেন, মানে ব্রেকের সময় বলছিলেন, আমরা যদি 100%, প্রথমত আমরা মানুষ, আমরা কেউ ভগবান নয় যে সঠিক আর ভুলের মধ্যে একদম ক্লিন পার্থক্য করতে পারবো। হিউম্যান এরর হতেই পারে। হিউম্যান এরর এই ক্ষেত্রে মনে হচ্ছে প্রচুরভাবে হিউম্যান এরর হতে পারে এই ক্ষেত্রে। সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া উচিত না। বম্বে ব্লাস্ট হয়েছে, মেমন ফ্যামিলি ইনভলভ ছিল, তাদের ব্যক্তিরা ইনভলভ ছিল, শাস্তি হওয়া উচিত, কিন্তু মৃত্যুদণ্ড হওয়া উচিত কিনা সেটা নিয়ে আমার মনে হয় তর্ক করা উচিত। মানে পরিষ্কার আপনি বলছেন যারা এই পানিশমেন্ট দিয়েছেন মাননীয় জাস্টিসরা তারা ভুল করেছেন। আপনি সঠিক বলছেন, আপনি সঠিক এটা বলছেন, আপনি এই বিষয়টা সঠিক বলছেন। আপনি একটা উদাহরণ তুললেন গুজরাটে, আর 47,000 মানুষ, 47,000 মানুষ কাশ্মীরে মারা গেছে এই টেররিস্টদের অ্যাটাকে, একজনের ফাঁসি হয়েছে। এটা ন্যায়সঙ্গত হয়েছে? আমি বলছি বিষয়টা তো গুজরাট বনাম কাশ্মীর নয়, ইস্যুটা তাই নয়। উনি যেটা বলছেন সেটা হচ্ছে প্রাণদণ্ডটা থাকা উচিত না উচিত নয়, যেটা নিয়ে অবশ্যই এই আলোচনা আজকে আমাদের বিষয় নয়। আমরা আগামী শুক্রবার এটা নিয়ে আলাদা অনুষ্ঠান করব। মানে ছোট্ট কথা বলবো, এখানে অনেক বলা আছে, এটা বৃহৎ ব্যাপার, এটা থিংস টু বি রেফার্ড, লট অফ থিংস টু বি রেফার্ড হিয়ার। আমার মারার অধিকার আছে, আমার 257টা লোককে মারার অধিকার আছে, আমার 69টা লোককে মারার অধিকার আছে। আর যদি জাস্টিস করে, আমি মানে কে, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের 3জন বিদগ্ধ জাস্টিস এটাকে কনফার্ম করছে, তাহলে আমরা তাদের থেকে অনেক জানি, অনেক বেশি জানি। আমরা কি তাদের থেকে জ্ঞানী? কোর্টকে মেনে নিতে হচ্ছে, কিন্তু না মেনে নিতে হচ্ছে না, হচ্ছে মানে মেনে নিতে হচ্ছে না, না যথেষ্ট আপনি এই নিয়ে সমালোচনা করা যেতেই পারে, একটা ডিসিশনের পর সমালোচনা করা যেতেই পারে।
তার যেখানে ন্যায়টা যেখানে একটা আলোচনা হতে যখন আমেরিকায় আলোচনা হবে, যখন ভারতবর্ষে আলোচনা হবে, যখন বলছিলেন আমি তখন বলছিলাম আমাকে একটু বলতে দিন। না, আমার মনে হয় সব্যসাচী আইনের যে পার্টটা পরিষ্কার করতে চাইছে সেটা দর্শকদের সামনে রাখা ভালো। সেটা হচ্ছে ও যেটা বলছে যে জাজমেন্ট, কালকেই আমি একটা অংশ সুপ্রিম কোর্টের অবজারভেশন পড়ে শোনাচ্ছিলাম যে জাজমেন্টটা জজ সাহেব ভেস্টেড ইন্টারেস্ট আছে কিংবা ম্যালাফাইড ইন্টেনশনে বলেছেন, এটা বলা সম্পূর্ণ বেআইনি। আপনি ঠিক বলেছেন প্রভাকর বাবু, কিন্তু উল্টো পার্ট জাজমেন্টের ক্রিটিসিজম ভারতবর্ষের ডেমোক্রেসিতে বেআইনি নয়। না, নিশ্চয়ই জাজমেন্টের ক্রিটিসাইজ কিন্তু মৃত্যুদণ্ড উচিত কি উচিত নয় সেটা তো আমরা আলোচনা করছি না। আমাদের যেটা দেখার দেখার দরকার আছে যে একজন ব্যক্তি, ধরুন একটা কথা তো আসছে বারবার করে, ছোট ছোট টেকনিক্যাল বিষয়গুলো বোধহয় এইটা কোর্ট কখনো কনসিডার করা উচিত নয়, কোর্টের সামনে কিন্তু যেখানে একটা সর্বোচ্চ সাজা ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হচ্ছে এবং সুপ্রিম কোর্ট বারংবার বলেছেন রেয়ার কেসে ক্যাপিটাল পানিশমেন্ট হবে, সেখানে বোধহয় একটু সময়, আজকের জায়গায় দুদিন পরে যদি এই সিদ্ধান্ত আসতো, এই টেকনিক্যাল ল্যাচেস যেগুলি আছে সেই জায়গাগুলো দুদিনে 20 বছর তো চলেছে, এবং তার যখন ওয়ারেন্টটা ইস্যু করা হয় তখন তার পেন্ডিং ছিল সুপ্রিম কোর্টের সামনে। তার ভাই যখন সেখানে তার সই ছিল, এখন তার যখন ডেথ অভিজিৎ বাবু, আপনার কাছে আমি সম্পূর্ণ সমাজতত্ত্বের দিকে আসছি যে এর তো একটা সামাজিক ইম্প্যাক্ট আছে। তার কারণ দেখুন, গোটা দেশ, আমাদের সমাজ একদম আড়াআড়ি ভাবে বিভাজিত। আমরা স্টুডিওতে খানিকক্ষণ আগে দেখলাম, আমি আসছি অজিন্ত বাবু, একেবারে মানে এইটা আপনি, আমি বলছি স্টুডিওয়ে যে মতভেদটা হলো সেটা বাসে, ট্রামে, রাস্তায় এবং শুধু আমাদের রাজ্যে না গোটা দেশ জুড়ে হচ্ছে। আমি বলছি এর সমাজে কতটা প্রভাব ফেলে এবং এর সামাজিক ইম্প্যাক্ট তো হিউজ হওয়ার কথা। হ্যাঁ, প্রভাব, একটা ফাঁসি প্রায় ইভেন্টের চেহারা নেয়। এখানে আমার মাঝে মধ্যে একটা সংশয় আসে যে এত প্রলংড প্রসেস, সেইটা ওই এটাকে ইভেন্টে কনভার্ট করে দিচ্ছে এবং তাতেই সমাজের ওপরে ইম্প্যাক্টের পসিবিলিটিটা অ্যারাইজ করে। এটা সত্য কথা যে যারা রেসপন্সিবল ফর দ্য ডেথ অফ সো মেনি, তাদের কি বাঁচার অধিকার থাকে, এটাও ভাববার জায়গা। কিন্তু অন্যদিকে এটা আয়রনিটা এইখানে যে একটি ইয়াকুব কি ওরকম তারকে ফাঁসি দিয়ে এর থেকে নিষ্কৃতি নেই, এই সমস্যার সমাধান হবে না। আয়রনিটা সেইখানে ফাঁসিটা দেওয়া উচিত ISI কে। ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? দিস ইজ পিকুলিয়ার আয়রনি। এবং মানে লার্জলি কি আপনি বলছেন অপরাধকে নির্মূল করা উচিত? মানে আপনি দেখুন ইয়াকুবের ফাঁসি হলো, কিন্তু মানে যারা আসল করেছে মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিম। এবং আমার বক্তব্য হচ্ছে যে এন্টায়ার টাইগার মেমন, আপনি দেশ বলছেন, আমি বলবো দি এন্টায়ার ওয়ার্ল্ড লিডারশিপ, দে নো হোয়াট দ্য হেল দে হ্যাভ বিন ডুইং। তারা কিচ্ছু করেনি। আমার সেই জন্য মনে হয় প্রত্যেকেরই ইনভলভড, পানিশমেন্ট প্রত্যেকের হওয়া উচিত। সবকটা এই বড় বড় দেশগুলো ম্যাক পাওয়ার এবং আপনি ভাবুন, আমি শুধু ইন্টারাপ্ট করছি, মার্জনা করবেন, সেটা হচ্ছে যে এতগুলো মানুষের মৃত্যু হয়েছে, আজকে যারা ইনভেস্টিগেট করছেন তারা শুরুতেই বুঝছেন যে ইন্টারপোলের সাহায্য পাবেন না, ইন্টারপোল দুবাই, ইন্টারপোল পাকিস্তান সাহায্য করবে না, মানে এই জায়গা থেকে তদন্ত শুরু করতে চলছে। এ কি একজন ব্যক্তিকে ফাঁসিতে চড়িয়ে সমাধান হয়? সুমন, এইটারই তো একটা প্রবল ইনভেস্টিগেশন হওয়া উচিত। ইন্টারপোল, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল। তাহলে ইন্টারন্যাশনাল, তুমি তো ইন্টারন্যাশনালের কাজ করছো না। অ্যাবসলিউটলি। অভিজিৎ দা আপনাকে বলতে হবে পার্টিকুলার জায়গায় গিয়ে কিন্তু এরা করছে না, আবার অন্য একটা জায়গায় আপনি পাবেন ইন্টারপোলের হেল্প, কিন্তু এখানে তো একটা পার্টিকুলার আমরা বলতে পারছি না ফর সাম পার্টিকুলার রিজন। স্যার তো বলে যেখানে এই কথাটা বললাম, কোন সম্প্রদায়ের সাথে নিয়ন্ত্রণ করা ভালো, তারা অত্যন্ত সাবকন্টিনেন্টের রাজনীতি তাকে নিয়ন্ত্রণ করছে। আমি দ্রুত একবার দেখবো যে প্রশ্ন বারবার উঠছে যে মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিম বা টাইগার মেমন তারা অধরা থাকবেন কেন এবং কতদিন? দেখুন, যাবতীয় মরিয়া চেষ্টা বিফল। বৃহস্পতিবার সকালেই ফাঁসি হচ্ছে ইয়াকুব মেমনের। নাগপুর জেলে এখন জোর ব্যস্ততা, কড়া নিরাপত্তা।
আশেপাশে জারি রয়েছে 144 ধারা, উপস্থিত চিকিৎসকদের টিম, হাজির অ্যাম্বুলেন্স। জেল সূত্র বলছে গত দুদিন ধরে কিছু খায়নি ইয়াকুব। চিকিৎসকেরা বলছেন সে ফিট। গোটা দেশ যখন তোলপাড় তখন ইয়াকুবের পরিবারের মুখে কুলুপ। I have a full faith in judiciary. I have a full faith in Almighty. উল্টো দিকে রয়েছে সেই পরিবারগুলি 1993-এর মুম্বাই বিস্ফোরণে যারা সব হারিয়েছিল। আজ তাদের অনেকেই কিছুটা হলেও সন্তুষ্ট, কিন্তু তারা বলছেন মন সেদিন শান্তি পাবে যেদিন মুম্বাই বিস্ফোরণের মূল দুই চক্রী দাউদ ইব্রাহিম এবং টাইগার মেমন শাস্তি পাবে। কিন্তু শাস্তি তো দূরস্থ, আজ তারা ভারতীয় নিরাপত্তা এজেন্সিগুলির নাগাল থেকেও বহু দূরে, করাচিতে পাকিস্তানের আতিথেয়তায় সুরক্ষিত বিলাসবহুল জীবন কাটাচ্ছে। অনেকে বলেন পাকিস্তানের অর্থনীতির অনেকাংশেই দাউদ ইব্রাহিমের ওপর নির্ভরশীল, আর টাইগার মেমন সে তো বিশাল রিয়েল এস্টেট ব্যবসার মালিক, হাজার হাজার কোটি টাকা। ষড়যন্ত্রে জড়িত থাকা ইয়াকুব মেমনের ফাঁসি হচ্ছে, আর মুম্বাই বিস্ফোরণের দুই নায়ক বহু দূরে নিশ্চিন্তে বসে আছে। প্রত্যর্পণের জন্য দাউদের নাম সম্বলিত তালিকা বহুদিন আগেই ইসলামাবাদের হাতে তুলে দিয়েছে ভারত। কিন্তু যে পাকিস্তান স্বীকারই করে না দাউদ তাদের আশ্রয়ে রয়েছে, সে কুখ্যাত ডনকে ভারতের হাতে তুলে দেবে এটা মনে হয় কেউই বিশ্বাস করেন না। আর টাইগার মেমন, তার সম্পর্কে নাকি গোয়েন্দাদের হাতে নামমাত্র তথ্য আছে। জেলে নিয়ে যাওয়ার সময় ইয়াকুবের এই চেহারার সঙ্গে যেমন ইগনুর পরীক্ষার ফর্মের এই ইয়াকুবের চেহারার আকাশ পাতাল পার্থক্য, তেমনি গত 22 বছরে আমূল বদলে গিয়েছে দাউদ টাইগারও। ছোটা শাকিল, আনিস ইব্রাহিম কিংবা মোহাম্মদ দোসার মতো মুম্বাই বিস্ফোরণের অভিযুক্তরাও এখন প্রৌঢ়, কিন্তু তাদের দুষ্কর্ম এখনও চলছে আগের মতোই। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বলছেন ইয়াকুবের শাস্তিতে কড়া বার্তা যাবে জঙ্গিদের উদ্দেশ্যে। ये बिल्कुल सही फैसला है। इस तरह का डिटरेंट फैसला हमारे लॉ मेकर्स ने इसलिए रखा ताकि बाकी क्रिमिनल्स, बाकी टेररिस्ट को भी मैसेज जाए कि इसके लिए हमारा टॉलरेंस जीरो है और ये डेथ पेनल्टी टेररिस्ट को होगा। কিন্তু অনেকের মনেই প্রশ্ন, সত্যি কি এতে বিন্দুমাত্র ভয় পাবে দাউদ টাইগাররা? অসংখ্য নিরীহ মানুষের রক্ত যাদের হাতে লেগে রয়েছে তাদের কি সত্যি দেশের মাটিতে এনে শাস্তি দেওয়া যাবে? এবিপি আনন্দ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ এবং আমরা জানি যে 1 ঘন্টার স্বল্প পরিসরে নিঃসন্দেহে এই বিতর্কিত বিষয়ে সব দৃষ্টিকোণ হয়তো চেনা সম্ভব নয়, হয়তো তুলে ধরা সম্ভব নয়, কিন্তু আমরা চেষ্টা করেছি পক্ষে বিপক্ষে মাঝামাঝি সমস্ত মতামত আপনাদের সামনে রাখতে। আগামী শুক্রবার সন্ধ্যে 7টায় আমাদের বিশেষ বিতর্ক সভার বিষয় নৃশংস অপরাধের শাস্তি ফাঁসি, চোখের বদলে চোখই একমাত্র সমাধান। এই প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে থাকবেন বিশিষ্ট মানুষরা। এই অনুষ্ঠানের সময় শেষ, কিন্তু যেতে যেতে যাব আজকের ঠিক বিপরীতধর্মী একটি রায়, যেটা আপনাদের শুরুতেই বলছিলাম। রাজীব হত্যা মামলায় কেন্দ্রের আবেদন খারিজ হয়ে গেল এবং ফাঁসির বদলে যাবজ্জীবন সেটাই বহাল রইল 3 অভিযুক্তের ক্ষেত্রে। পাশাপাশি আমাদের এই রাজ্যে কাঁথির মুকুন্দপুর গ্রামে একটি পরিবারের মধ্যে খুনের ঘটনায় পূর্ব মেদিনীপুরে তমলুক আদালত 3rd কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক আজকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। এই দুটি ঘটনা দেখিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করব। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। এক আদালত, 2 ছবি। 1993-এর মুম্বাই বিস্ফোরণের অন্যতম চক্রী ইয়াকুব মেমনের ফাঁসি যেদিন নিশ্চিত করে দিল সুপ্রিম কোর্ট, সেদিনই রাজীব গান্ধীর হত্যাকারীদের ফাঁসির আবেদন খারিজ করে দিয়ে যাবজ্জীবন বহাল রেখে দিল সর্বোচ্চ আদালত। গত বছর 18ই ফেব্রুয়ারি রাজীব গান্ধী হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত 3 জনের ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। সন্থন, মুরুগান ও পেরাডি ভালান। রাজীব হত্যায় এই 3 দোষীর প্রাণভিক্ষার আর্জি নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার জেরেই তাদের ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। এই রায়ের বিরোধিতা করে রাজীব হত্যায় দোষীদের ফাঁসি চেয়ে সুপ্রিম কোর্টে অন্তিম আবেদন জানায় কেন্দ্র, কিন্তু কেন্দ্রের সেই আবেদন এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। बेन सिंह के कातिल को अकाली दल ने तायीद की, 2 टेमिलियन पार्टीज ने राजीव गांधी के कातिलों की तायीद की। डिले जो है एक टैक्टिक बन गई वहां पर, इसीलिए उनको फांसी नहीं मिली। Due process has been followed and Shri Yaqub Memon has been dealt with in accordance with law of this country. Terrorism cannot be viewed from the prison of religion or individual identity of an individual. রাজীব হত্যার নেপথ্যে যে 5 জনের স্কোয়াড কাজ করেছিল তার মধ্যে একমাত্র জীবিত নলিনী শ্রীহরণ, সে এখন যাবজ্জীবনের সাজা ভুগছে।
নলিনীর পাশাপাশি আরও 25 জনকে 1998 সালে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল মুম্বাইয়ের টাডা আদালত। 1999 সালে 11ই মে ফাঁসির সাজা বহাল রাখে সুপ্রিম কোর্ট। 2000 সালে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানায় দোষীরা। সে বছরই নলিনীর মৃত্যুদণ্ডের সাজা বদলে যাবজ্জীবন করা হয়। 2011 সালে বাকি দোষীদের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দেন রাষ্ট্রপতি। সে বছরই মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ দেয় মাদ্রাজ হাইকোর্ট। 2012 সালে মামলা স্থানান্তরিত হয় সুপ্রিম কোর্টে। গত বছর 18ই ফেব্রুয়ারি সেই মামলার শুনানিতেই দোষী সাব্যস্ত 3 জনের ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, যার বিরোধিতা করে ফাঁসির আর্জি জানায় কেন্দ্র। যদিও এদিন কেন্দ্রের সেই আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ফাঁসি হবে না রাজীব হত্যায় দোষীদের। এদিকে প্রচারের সব আলো যখন সর্বোচ্চ আদালতের দিকে, তখন সবার অলক্ষ্যে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হলো এ রাজ্যে। 25শে জানুয়ারি 2014 সম্পত্তি বিবাদের জেরে মা, দাদা, বৌদি ও 3.5 বছরের ভাইঝিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে কাঁথির মুকুন্দপুরের বাসিন্দা দেবব্রত দাসের বিরুদ্ধে। সেদিনই কাঁথি পুলিশের হাতে ধরা পড়ে সে। বছরখানেক পর সেই মামলাতেই ফাঁসি হলো দেবব্রতর, যদিও প্রথম থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে এসেছে সে। আপনার কি মনে হচ্ছে ঠিক হয় কেন ঠিক হয়নি বলে মনে হয়? স্থান, কাল, পাত্র সবকিছুই আলাদা। তা সত্ত্বেও মৃত্যুদণ্ডের সাজা মিলিয়ে দিল ইয়াকুব আর দেবব্রতকে। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার।